আমি রাজনৈতিক কোনো শক্তির আশ্রয়ে নাই, অথবা আমি কোনো রাজনৈতিক শক্তিকে ভয়ও পাই না। যদি সেটা হইতোই তাহলে আমি এই ভিডিওটা বানানোর সাহস বা সক্ষমতা দেখাইতাম না। মানে অনেক মেয়ে আত্মহত্যা করছে, অনেক ছেলে নষ্ট হয়েছে, এরকম অজস্র কাহিনী আমাদের চোখের সামনে আসে এবং এরকম ইনফরমেশন একদম ওয়াইডলি পাবলিকলি ওপেন হয়ে যায় যে তারা হচ্ছে আমাদের ডিরেক্ট পার্সোনাল ছবি থেকে শুরু করে ডেটা নিয়ে ব্যবসা করে। যদি খিলাফত থাকতো তাহলে জনগণ সব ক্ষমতা হইলেও পারতো, অর্থাৎ আল্লাহ যেটা নির্দেশ করছেন সেগুলো সে পাইতো। কিন্তু সেই 2000 সালে যেই আমলাতন্ত্র যারা ছিল তারা দেখা যাবে যদি তারা জীবিত থেকে থাকে বা রিটায়ার না করে থাকে, ওই 2026 সাল পর্যন্ত একই লোকই আছে। যেই রাষ্ট্রটাতে একজন অমুসলিমের 100% সিকিউরিটি থাকবে, যারা আমাদের কাছে আমানত হিসেবে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি আলটিমেট সিলেবাস। রাত পোহালেই বাংলাদেশের জাতীয় নির্বাচন, অর্থাৎ ইলেকশন আর কি, যেখানে নাকি আমার একটা ভোটে সবকিছু চেঞ্জ হইতে পারে, এমনটাই জানি, এমনটাই হয়তো আশাও করি। বাট আসলে কি গণতন্ত্র অ্যাকচুয়াল সমাধান, নাকি এটার অ্যাকচুয়াল সমাধান অন্য কিছু? আমি আজকের এই ভিডিওটাতে এক্সপ্লেইন করব যে একটা সরকার পরিবর্তন হইলে আসলে একটা দেশের কি কি পরিবর্তন হয়, এবং এটার যেমন সাংবিধানিক ব্যাখ্যা আমি দিব, তার একই সাথে এটার পিছনের ব্যাখ্যাটাও আমি দিব যে কেন একটা গভর্নমেন্ট চেঞ্জ হইলো যারা ধন কুবের কিংবা যারা অপরাধী, মানে বা খারাপ কিছু করে আসছে, যাদের বিচার হওয়া যৌক্তিক, তাদের বিচার কেন কখনো সম্ভব না যতক্ষণ পর্যন্ত এই প্রজাতন্ত্র কিংবা গণতন্ত্র থাকে। লেট আস গেট আ ভেরি ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস। ইলেকশন বা গণতন্ত্র এই জিনিসটা দিয়ে যেই কথাটা বোঝানো হয় আমাদের মতো আম জনতাকে, সেটা হচ্ছে যে আমাদের একটা ভোটে সবকিছু পরিবর্তন হইতে পারে, অথবা আমরা এখানে ক্ষমতার উৎস, অর্থাৎ আমরা মেজরিটি যা চাবো তাই হবে। আসলে ঘটনা কি এইটাই, নাকি আসলে ঘটনা একেবারে অন্য কিছু? প্রথমতই বলে রাখি, এইবারের ইলেকশন যেটা হচ্ছে এটার মোটেও বিপক্ষে আমি না, বরং আমি বলতে পারি যে এই ইলেকশন থেকে আমি এমন কিছু প্রার্থী চাই যারা এই পুরো বাংলাদেশের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এবং যতগুলো বিচার হয় নাই সেগুলো করবে, এবং তাদের কাজ দিয়ে তারা প্রমাণ করবে যে বাংলাদেশের জনগণও চাইলেই একজন যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারে এবং সে ওই বাংলাদেশের চেয়ারটাতে বসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এটা আমি চাবো। এরপরে এক্স্যাক্টলি রমাদান আসতেছে, রমাদানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব হয় কিনা সেটাও দেখার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে বসে থাকবো, সেটা যেই দলই হোক। আমি রাজনৈতিক কোনো শক্তির আশ্রয়ে নাই, অথবা আমি কোনো রাজনৈতিক শক্তিকে ভয়ও পাই না। যদি সেটা হইতোই তাহলে আমি এই ভিডিওটা বানানোর সাহস বা সক্ষমতা দেখাইতাম না। একটা কথা প্রচলিত আছে জনগণের মুখে যে বাংলাদেশের ক্ষমতাধর চেয়ারগুলো হয়তো খারাপ, অর্থাৎ যত ভালো মানুষকেই সেই চেয়ারটাতে আমরা বসাই না কেন, সেই মানুষটা কোনো একটা অদ্ভুত কারণে দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। সে তার আশপাশের মানুষদেরকে বড় করতে চায়, সে তার নিজের লোকদেরকে বড় করতে চায়, এবং যারা ওই নিপীড়িত থাকে তাদের যেহেতু সেই পরিচিত লোক এমপি বা মিনিস্টার না, তারা সব সময় দেখা যায় অত্যাচারিত হয়ে থাকে। আসলে এটার ব্যাখ্যাটা কি? আপনি যদি আজকে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে যত বড় ল স্যুট ফর্ম করা হোক, অথবা একজন ধন কুবেরের এগেইনস্টে যাই হোক না কেন, যেই গভর্নমেন্টে আসুক না কেন, সে কখনো ওইটা ফেস করে না। মানে তার এগেইনস্টে কোনো জাস্টিস কখনো সম্ভব হয় না। ফেসবুককে আমরা দেখছি কোটি কোটি মানুষের ডেটা লিক করে দিতে, ইনস্টাগ্রাম একই কোম্পানি আমরা তাকে দেখছি যে ইনস্টাগ্রামের কিছু সহিংসতার কারণে অনেক মেয়ে আত্মহত্যা করছে, অনেক ছেলে নষ্ট হয়েছে, এরকম অজস্র কাহিনী আমাদের চোখের সামনে আসে, এবং এরকম ইনফরমেশন একদম ওয়াইডলি পাবলিকলি ওপেন হয়ে যায় যে তারা হচ্ছে আমাদের ডিরেক্ট পার্সোনাল ছবি থেকে শুরু করে ডেটা নিয়ে ব্যবসা করে। স্টিল তাদের কেন কখনো কোনো বিচার হয় না। মানে এটা কোনো ট্রাম্প করে না, ব্যাপারটা এমন না। ট্রাম্প থাকুক, বাইডেন থাকুক, ওবামা থাকুক, কোনোদিনও আজ পর্যন্ত কোনো বিচার আমরা দেখি নাই। আসলে ঘটনাটা কোথায়, ঘটনাটা কি ঘটে? আমি যারা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে পুরাটা দেখতে চান তাদেরকে একটা লাইন দিয়ে শুরু করে তারপরে যাই।
মূলত ইলেকশন জিনিসটা আমাদের জনগণকে একটা ধোঁকা দেওয়ার একটা মাধ্যম। লেট মি এক্সপ্লেইন ইট টু ইউ। আপনি যদি একদম আরেকটু পিছনের দিকে চলে যান, ইভেন আপনি যদি অটোমান সাম্রাজ্যের দিকে তাকান, তখন জিনিসটা খুব স্পষ্ট হবে। অটোমান সাম্রাজ্য জাস্ট একটা রেফারেন্স, আপনি যে কোনো সাম্রাজ্য টানতে পারেন। ওখানে আপনি দেখবেন যে পিছনে যে লোকটা দাঁড়ানো থাকে সে হচ্ছে রাজা। সে সকল ক্ষমতার উৎস থাকে ওই এলাকাতে, অর্থাৎ তার কথার বাইরে কিছু হয় না। মানে অবভিয়াসলি এখানে জিনিসটা শিরকের পর্যায়ে চলে যায়, তারা যেভাবে করে এটা মেনটেন করতো, বাট আমি বুঝাচ্ছি আর কি, ওই জিনিসটাও ভালো না। মানে অর্থাৎ রাজার সামনে কর্নিশ করা অ্যান্ড অল, এটা অবভিয়াসলি শিরক। বাট আমি ওইটাকে নিন্দা করেই বলতেছি, আমি ওটাকে নিন্দা করেই বলতেছি জাস্ট বোঝানোর জন্য যে রাজা, তার আন্ডারে অনেক প্রজা থাকে, তবে সে রাজার আন্ডারে কিছু মন্ত্রীও থাকে। আমরা অনেকেই হয়তো সুলতান সুলেমানের সিরিজগুলো বাংলাতে দেখছি, তুর্কিশ সিরিজটা। তো এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে তার আন্ডারে বিভিন্ন সরকারি কর্মকর্তা থাকে। ঘটনা যেটা ঘটে যে এই যে সরকারি কর্মকর্তা, যেমন ধরেন তার প্রধানমন্ত্রী আছে, সেনা প্রধান আছে, এরা কিন্তু নামে মাত্র চেয়ারে বসে আছে, তাদের কিন্তু কোনো ক্ষমতা নাই। রাজা চাইলেই তাদেরকে শিরশ্ছেদ করে ফেলতে পারে, রাজা চাইলেই তার জায়গাটা অন্য কোনো একটা লোককে দিয়ে দিতে পারে, এটা তার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। গণতন্ত্র যখন থেকে আসা শুরু করলো, অর্থাৎ রাজার ক্ষেত্রে কিন্তু এক নায়কতন্ত্র ছিল, অর্থাৎ সে যুদ্ধ করে জায়গাটা দখল করত এবং সেই অনুযায়ী সে তার মন্ত্রী পরিষদ চালাইতো। গণতন্ত্র আসার পরে হইল গিয়ে কি, এই রাজা কারা এটা আমরা আর বুঝতে পারি না। অর্থাৎ জিনিসটা এইভাবে কল্পনা করতে পারেন যে এইটা হচ্ছে একটা লেয়ার, ছোট লেয়ার, এটা এইভাবে চিন্তা করেন, লেয়ার এটা, এখানে প্রধানমন্ত্রী আছে, অনেকগুলো মন্ত্রী পরিষদ আছে, রাষ্ট্রপতি আছে, সবাই আছে, এটা মন্ত্রী পরিষদ। এটার উপরে আরেকটা লেয়ার আছে। তো আমরা যখন সেই যুদ্ধের আমলের কথা বলতেছি, অটোমান সাম্রাজ্য থেকে শুরু করে ওই টাইমগুলো, তখন এই প্রধানমন্ত্রীর লেয়ারটা জনগণের সামনে ওপেনে ছিল এবং জনগণও জানতো যে এই দিয়ে কোনো কাজ হয় না, এদের কোনো পাওয়ার নাই, মেইন পাওয়ার এই রাজার। কিন্তু এখন আসার পরে এই যে মডার্ন যেই মডার্ন ডেমোক্রেসির কারণে যেটা হয়েছে, প্রধানমন্ত্রী কারা এদেরকে আমরা মেইন ক্ষমতাধর মনে করি। উপরে যে রাজা ছিল, আগে আমরা জানতাম যে অটোমান সাম্রাজ্য মানে রাজা হচ্ছে সুলতান সুলেমান খান, এখন আর এই রাজাটাকে এটা আমরা জানি না। বাট আপনি যদি একটু ক্লোজলি চিন্তা করেন, আপনি এক্স্যাক্টলি বুঝে যাবেন যে রাজাটা আসলে একজন ব্যক্তি না, রাজাটা আসলে একটা গ্রুপ অফ পিপল যারা সমাজের ম্যাক্সিমাম ওয়েলথ ক্যারি করে। অর্থাৎ সব থেকে বেশি টাকা যার, সে যদি ক্ষমতায় কোনো কারণে দাঁড়ায়ও থাকে, ধরেন সে এমপি ক্যান্ডিডেট, সে দাঁড়াইছে, সে ক্ষমতায় জিতুক হারুক কিচ্ছু যায় আসে না, সে তার জায়গা মতোই চলবে এবং সে ইন দি এন্ড পুরো গভর্নমেন্টকে কন্ট্রোল করবে। অর্থাৎ এই জিনিসটা যদি আমি বলি, এখানে আপনি কোনো ভুল ধরতে পারবেন না যে প্রত্যেকটা ইলেকশনে টোটাল গভর্নমেন্টের মাত্র খুব বেশি গেলে 5% লোক চেঞ্জ হয়, 95% লোক সেম থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ধরেন সেই 2000 সালে যেই আমলাতন্ত্র যারা ছিল, তারা দেখা যাবে যদি তারা জীবিত থেকে থাকে বা রিটায়ার না করে থাকে, ওই 2026 সাল পর্যন্ত একই লোকই আছে। একই লোক যদি না থেকে থাকে, রিটায়ার করে থাকে, তাহলে তারপরে যারা আসছে সেম আইডিওলজিতেই বিলং করে, অর্থাৎ একই জিনিস দিয়েই যাইতেছে। তাহলে 5% লোক কারা চেঞ্জ হচ্ছে? 5% লোক হচ্ছে আমাদের পোস্টার বয়, অর্থাৎ পোস্টার আর কি। পোস্টারে কারা চেঞ্জ হচ্ছে? ধরেন প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, কয়েকজন মন্ত্রী চেঞ্জ হয়, যাদেরকে আর কি জনগণ মনে করে যে দে আর ডুইং দ্য থিং, বাট তার পিছনে 95% ব্যাকে যারা কাজ করতেছে তারা কিন্তু প্রতি বছরে একই থাকে, একই কাজ করে। সো তাদের এজেন্ডা একই থাকে। আমি এটাকে আপনাকে একদম একটা প্রমাণ দেই, কেন এটা আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি যে একই থাকে। দেখেন, যারা কয়েক হাজার কোটি টাকার মালিক, তারা কিন্তু শুধুমাত্র একটা লোকাল এরিয়াতে ইনভেস্টমেন্ট করে, ব্যাপারটা এরকম না, তারা দেশের বাইরে অনেক ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টও করে। অর্থাৎ আপনি যদি একজন বিলিয়নিয়ারের কাছে যান এবং তাকে যদি জিজ্ঞাসা করতে পারেন যে নেক্সট 5 বছরে বা 10 বছরে কোন দেশটার জিডিপি সব থেকে হাই হবে, কোন দেশের রিয়েল এস্টেট সব থেকে বেশি উন্নত হবে, সেইগুলো এক্স্যাক্টলি জানে। সেইগুলো জানে দেখে সেই দেশগুলোর উপরে সে ইনভেস্টমেন্ট করে। আপনি দেখলে বুঝবেন যে এখন অনেকেই আছে যারা দেখা যায় অস্ট্রেলিয়াতে যে ইনভেস্টমেন্ট করতেছে। তখন আপনি বা আমি দেখলে হয়তো মনে করবো যে ভাই অস্ট্রেলিয়াতে যে কেন ইনভেস্টমেন্ট করতেছে, অথবা ধরেন আফ্রিকার একটা গহীন জঙ্গলে যে সে ইনভেস্টমেন্ট করতেছে। তো আমাদের দেখলে মনে হইতেই পারে যে ভাই এটা জঙ্গল, এটা কয়শো বছর লাগবে শহর হইতে, বাট এটা ইনভেস্টমেন্ট কেন করতেছে? দ্য থিং ইজ, তারা জানে যে এক্স্যাক্টলি 10-15 বছর বয়সে কারা ক্ষমতায়, 10-15 বছর ধরে কারা ক্ষমতাটা কন্ট্রোল করবে, গভর্নমেন্ট যেই আসুক না কেন। দেখেন, তারা যদি বুঝতো যে গভর্নমেন্ট চেঞ্জ হইলে পুরো এমপ্লয়ি সেট, পুরো আমলাতন্ত্র চেঞ্জ হয়ে যায়, এটা যদি তারা মনে করতো, তারা কিন্তু কখনোই 20 বছর 50 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতো না। ইভেন আপনি যদি শেয়ার মার্কেট, যে মার্কেট থেকে আমার মনে হয় না কোনো সৎ ব্যক্তি আজ পর্যন্ত লাভ করে বাড়িতে পারছে,
এইসব মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিং মার্কেট, এখানে কিন্তু মানুষ, আমাদের মতো মানুষ ইনভেস্টমেন্টই করতে পারবে না। এখানে যারা ইনভেস্টমেন্ট করে তারা প্রায় 100 বছর, ট্রেডিং তো হারাম, মানে আমি শেয়ারের কথা বলতেছি, ধরেন 100 বছর 200 বছরের ইনভেস্টমেন্ট নিয়ে নামে, অর্থাৎ সে নিজেও হয়তো ওই টাকা খাইতে পারবে না যেটা ইনভেস্ট করছে 200 বছরের জন্য, সে ইনভেস্ট করে গেছে তার নাতির জন্য। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আজকে দাঁড়ায় একটা লোক কিভাবে নেক্সট 30 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে পারে, যেখানে আমরা জানিও না, যেখানে 5 বছর পর পর নাকি গভর্নমেন্ট চেঞ্জ হয়, সেখানে একটা মানুষ কিভাবে আগামী 100-200 বছরের জন্য ইনভেস্টমেন্ট রাখতে পারে একটা জায়গায়। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে সে এক্স্যাক্টলি জানে যে যদি সামনের চেহারাগুলো চেঞ্জ হয়, পিছনের আমলাতন্ত্র এক্স্যাক্টলি সেম থাকে। এর কারণে আপনি দেখবেন যেই বিচারটা লাস্ট 20 বছরে হয় নাই, সেই বিচারটা আজকেও হবে না। যে বিচারটা লাস্ট 1 বছরে হয় নাই, সেই বিচারটা আজকেও হবে না। যে হাদি হত্যার বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই, আপনি একদম ধরে রাখতে পারেন এই বিচার হবে না। আমরা কি এক্সপেক্ট করতে পারি? অবশ্যই আমি আশা করি, অবশ্যই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন ন্যায় বিচারগুলো হয়, যেন নেক্সট যারা ক্ষমতায় আসবে তারা যেন একটা ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে আমাদের জনগণকে সহায়তা করতে পারে, যেই রাষ্ট্রটাতে একজন অমুসলিমের 100% সিকিউরিটি থাকবে, যারা আমাদের কাছে আমানত হিসেবে থাকবে। এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রেতে গুটি কয়েক ফ্যামিলি না, সবগুলো ফ্যামিলি সমান সুযোগ সুবিধা এবং অধিকারের জায়গাতে বসবে, এরকম একটা রাষ্ট্র আমরা চাই। দেখার বিষয় সেটা কতদূর হবে। তবে আপনি যদি আমাকে আলটিমেট সলিউশন বলেন, সেটার আলটিমেট সলিউশন যে কোনো দিন শরিয়া। অর্থাৎ আমি এটা শুধুমাত্র একটা মুসলিম প্রধান দেশ দেখে আমি শরিয়া বলতেছি, ব্যাপারটা এরকম না। খিলাফতের যে কনসেপ্টটা আছে সেটা যদি আপনি একটা অমুসলিম দেশেও চিন্তা করেন, একজন অমুসলিম সব থেকে বেশি প্রোটেক্টেড থাকবে যদি সেই দেশে ইসলামিক শাসন কায়েম হয়। আমি ইসলামিক শাসন বলতে কিন্তু কোনো পার্টিকুলার দলকে ইন্ডিকেট করতেছে না। আমি ভিডিওর শুরুতেই বলে রাখছি যে যদি আমি কোনো দলকে ইন্ডিকেট করতাম তাহলে আমি গণতন্ত্রের এগেনস্টে ভিডিও বানাইতাম না, তাহলে এটা আমার জন্যই হুমকি স্বরূপ। আমি কোনো দলকে সাপোর্ট করে বলতেছি না, আমি জাস্ট বলতেছি যে যদি যেটা খিলাফত অ্যাকচুয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে যে সিস্টেমগুলো ছিল, সরকারি একদম ফরজ ওয়েতে যে জাকাতগুলো নেওয়া হইতো, সেই সিস্টেমগুলো যদি অ্যাকচুয়ালি থাকে, আপনি চিন্তা করেন একটা জাকাতের কনসেপ্ট নিয়ে যদি আপনি চিন্তা করেন, জাকাতে যারা অমুসলিমদের থাকে, আমি এটা একদম ডিসক্রাইব করে ভিডিও বানাইছিলাম যে কেন ট্যাক্স হইতেছে জাকাত ধ্বংসের মূলে আছে। জাকাতের কনসেপ্টটাই হইতেছে এরকম যে যারা মুসলমান, যারা যুদ্ধে যায়, তাদের কাজই হচ্ছে অমুসলিমদেরকে প্রোটেক্ট করা, অর্থাৎ অমুসলিমদেরকে কেউ ফোর্স করে না যুদ্ধে যাইতে। তারা চাইলে যুক্ত হইতে পারে, তবে তাদেরকে কেউ ফোর্স করে না, এবং তাদের জান মালের নিরাপত্তার জন্য জাকাতের মাধ্যমে মুসলমানদের উপরে এটার কর্তব্য আকারে আল্লাহ দিছেন, এবং এটা আমানত আকারে দিছেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি আদেশ এটা যে যদি কোনো মুসলিম কোনো অমুসলিমের ক্ষতি করে থাকে, তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওই অমুসলিমের পক্ষে হয়ে মুসলিমের এগেইনস্টে বিচার করবে, মামলা দায়ের করবে, এরকম লাইন আছে। সো আলটিমেটলি যদি আজকে ইসলামী শরিয়া ব্যবস্থা থাকতো, তাহলে প্রত্যেকটা মা বোনের 100% সিকিউরিটি অ্যান্ড সেফটি থাকতো, যেটা আজকের মডার্ন গণতন্ত্রতে কখনোই পসিবল না। ইভেন যেই ক্ষমতার উৎস জনগণকে বোঝানো হচ্ছে, সেটা কিন্তু মানে গণতন্ত্র নামটা নিজেই একটা জোক, কারণ এই জোকের মাধ্যম দিয়ে বোঝানো হচ্ছে যে মানে একটা কৌতুক আর কি, একটা কৌতুক। সেটা হচ্ছে গণতন্ত্র দিয়ে বোঝানো হচ্ছে যে গণতন্ত্র দিয়ে যেই ক্ষমতায় আসবে সে হচ্ছে সব পাওয়ারের অধিকারী হয়ে যাবে। বাট মেইন কথার পুরাটা উল্টা। যদি খিলাফত থাকতো তাহলে জনগণ সব ক্ষমতা হইলেও পারতো, অর্থাৎ আল্লাহ যেটা নির্দেশ করছেন সেগুলো সে পাইতো। কিন্তু গণতন্ত্রের কারণে সে মনে করতেছে সে সব ক্ষমতার অধিকারী, বাট আসলে সে কোনো ক্ষমতার অধিকারী থাকবে না। ইনফ্যাক্ট এই যে এত বড় লাইন টাইন দিয়ে যে বোঝানো হচ্ছে যে এই হবে সেই হবে, 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, সেই হবে, ভাই যদি রাষ্ট্রের মূলে মোরালিটি না থাকে, আপনি যেরকম সংসদই বানান না কেন, এটা দিয়ে কখনো কোনো সলিউশন হবে না। আলটিমেটলি পুরা 300 সদস্য 350 সদস্যের সংসদকে চালাবে কারা? যারা এই আগামী বিগত 50 বছর ধরে চালায় আসতেছে, তারাই চালাবে, অথবা তাদের নাতিপুতিরাই চালাবে, এবং যাদের বিচার আমরা আজ পর্যন্ত কখনো পাইনি, সেই বিচার কখনোই হবে না। তাহলে আগামীর ইলেকশন থেকে আমার কি কোনো এক্সপেকটেশন আছে? অবশ্যই আমার এক্সপেকটেশন আছে। আমি চাই এমন একটা গভর্নমেন্ট আসুক যে গভর্নমেন্টটা অ্যাকচুয়ালি জনগণের জন্য কাজ করে, যারা শুধুমাত্র নিজের বাড়ি গাড়ি জমি জমা ক্রিয়েট করতে না থাকে। কারণ আমি বিলিভ করি একজন দেশ নেতা সে একদম বিনা হিসাবে জান্নাতে যাইতে পারে যদি সে ন্যায় নিষ্ঠতার সাথে
অ্যাকচুয়াল ন্যায় বিচার ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করতে পারেন। এবং উনি যদি চায়, এটা খুব একটা কঠিন কিছু না, কারণ একটা মানুষের বাঁচতে হইলে লক্ষ লক্ষ টাকা লাগে না, ইভেন খুব ভালো মতো জীবনযাপন করতে হইলেও লক্ষ লক্ষ টাকা লাগে না, বরং সেই টাকাগুলো সে যদি জনগণের পিছনে খরচ করে, জনগণকে ভালো রাখে, আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে ভালো রাখে, আমাদের দোয়াতে তার সম্পদে যে রিজিক এবং বরকত আসবে, সেটার কারণে সে দেখা যাবে খুব সামান্য টাকাতে, আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খুব সামান্য অর্থে সে কিন্তু চলে যেতে পারবে এবং বিন্দাস লাইফ কাটাইতে পারবে, একদম মাথা উঁচু করে বাঁচতে পারবে। কারণ দেখেন, আপনি কোটি কোটি টাকা ইনকাম করলেন, বাট ওই কোটি কোটি ইনকাম করার পরেও আপনার কাছে 700 টাকার গরুর মাংস খাওয়ার ক্ষমতা হবে না যদি আল্লাহ আপনাকে একটা রোগ ধরায় দেন। এবং আপনি খেয়াল করলে দেখবেন মেজরিটি মানুষের ক্ষেত্রে যারা দুর্নীতি করে, যারা বড় বড় নেতা এবং দুর্নীতি করে, তারা প্রত্যেকে অসুস্থ হয়ে যায় একটা পর্যায়ে এবং তারা ওই টাকা ভোগও করতে পারে না। ইনফ্যাক্ট দেখা যায় তাদের বাচ্চা কাচ্চা হয় প্রতিবন্ধী হয়, নাতি নাতনি প্রতিবন্ধী হয়। এটা কেন হয়? কারণ হাজার হাজার মানুষের অভিশাপ থেকে হয়। এই যে আমরা এতগুলো মানুষ, আমরা 13 তারিখে যে ভোট দিয়ে আসবো, যদি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করা না হয়, ভাই হাত তুলে কিন্তু কাউকে অভিশাপ দিতে হয় না, অর্থাৎ আল্লাহর কাছে হাত তুলে অভিশাপ দেওয়া লাগে না, মন থেকে অটোমেটিক্যালি অভিশাপ চলে আসে, আপনার মুখে বলতেও হবে না। সেই জিনিসগুলো কিন্তু আমাদের নেতা সমাজকে অনেক বেশি প্রভাবিত করবে। এটা হয়তো জনগণ কিছুই বলবে না, জনগণ কোনো উত্তরও হয়তো দিবে না, কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছেন সবকিছু। তাহলে আমি বাংলাদেশের কাছে, আমার নতুন প্রজন্ম, নেক্সট প্রজন্ম, জেনজি, যার আমিও একজন, সবার কাছে আমি একটা জিনিসই চাবো, আমরা যেন এমন একটা সরকার দেখতে পাই যে সরকারটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কাজ করবে, যে সরকারটা অ্যাকচুয়ালি বিচার নিয়ে কাজ করবে, ন্যায় বিচার নিয়ে কাজ করবে। কোনো অনাকাঙ্ক্ষিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখব না। এটা একটা হালাল ব্যবসায়িক সিস্টেম থাকবে, যেটার উপরে একটা গভর্নমেন্ট থাকবে, যেখানে প্রত্যেকটা মানুষ তার নিরাপত্তা নিয়ে চলতে পারবে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যেন সে তার 100% নিরাপত্তা নিয়ে লাইফে চলাচল করতে পারে, যেন কেউ এই ভয়টুকু না পায় যে লোকটা বাসার থেকে বাইরে গেছে, না হয় কিভাবে আসবে জানি না, এই ভয়টা যেন কেউ না পায়। বেস্ট অফ লাক বাংলাদেশ। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।